একদল ডাকাত একটা ব্যাংকের ডাকাতি করতে আসে, তবে তারা সেখান থেকে কোনো ধরনের টাকা পয়সা না নিয়ে এমন একটা জিনিস চুরি করে নেয় যেটার সাথে জড়িত ছিল মানব জাতির ভবিষ্যৎ। আর এর সাহায্যে পুরো মানব জাতিটাকে ধ্বংস করে দেওয়া সম্ভব ছিল। কিন্তু কি ছিল সেই ডিভাইস আর কিভাবে এবার সেটা উদ্ধার করা হয় তা জানতে দেখতে হবে পুরো ভিডিও। বলছিলাম এই বছরের রিলিজ হওয়া অসাধারণ ক্রাইম অ্যাকশন মুভি দ্য নেকেড গানের কথা। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমরা একটা ব্যাংকের ডাকাতির দৃশ্য দেখতে পাই, যেখানে একদল ডাকাত সমস্ত ব্যাংকের কর্মচারী এবং গ্রাহকদের জিম্মি করে রেখেছিল। তাদের মধ্যে একজন সেই ব্যাংকের একটা ভল্ট এক্সপ্লোসিভ দিয়ে ভেঙে ফেলে। তারপর সেখান থেকে একটা ডিভাইস বের করে যার উপরে লেখা ছিল PLOT। এখন এই ডিভাইসটা দিয়েছে কি হবে তা তোমরা একটু পরেই জানতে পারবে। অন্যদিকে এই ডাকাতদের সাহায্য করার জন্য কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হয় সোয়াট টিম। তবে ভিতরে সাধারণ মানুষের অবস্থা দেখে তারা তখনই ব্যাংকে না ঢুকে সুযোগের অপেক্ষা করতে থাকে। তবে হঠাৎ তারা ব্যাংকের সামনে একটি স্কুল গার্লকে হাঁটতে দেখে। পুলিশ অফিসাররা দূর থেকে তাকে ওয়ার্ন করার চেষ্টা করলেও সেই মেয়েটা নাচতে নাচতে ব্যাংকের ভিতরে ঢুকে পড়ে। এবার ডাকাতরা তাকে দেখে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি চাও। তখন সেই মেয়েটা তার মুখ থেকে মাস্ক খুলে নিলে আমরা দেখতে পাই যে এটা আসলে মেয়ে ছদ্মবেশী একজন পুলিশ অফিসার যার নাম ফ্র্যাঙ্ক ড্রেভেন। ফ্র্যাঙ্ক ডাকাতদের মোকাবেলা করার জন্য স্কুল গার্লের বেশ ধরে অভিনব উপায়ে তাদের সামনে আসে। তারপর তারা কিছু বুঝে ওঠার আগে সে এক ধরনের স্পেশাল ছুরি নিক্ষেপ করে তাদের দুজনকে উপরে পাঠিয়ে দেয়। তারপর তারা সবাই মিলে তাকে গুলি করে মারার চেষ্টা করতে থাকে, কিন্তু ফ্র্যাঙ্ক এমন স্টাইলে ফাইট করে যাহা দেখে যে কেউই তবদা খেয়ে যাবে। ডাকাতরা তাকে নানা দিক থেকে অ্যাটাক করলেও নিজের অসাধারণ আর ইউনিক ফাইটিং স্টাইল দিয়ে সবাইকে সে খতম করে দেয়। কিন্তু ততক্ষণে ডাকাতদের একজন সেই ডিভাইস নিয়ে ইতিমধ্যে বেরিয়ে পড়েছে। তারপর সে ওই ডিভাইসটাকে একজন ব্যক্তির হাতে তুলে দেয়, কিন্তু এদের পরিচয় কিংবা এই ডিভাইসটার কাজই বা কি তা আমরা এখন জানতে পারি না। এদিকে সফলভাবে ডাকাতদের খতম করার জন্য ফ্র্যাঙ্ককে তার অফিসের সবার কাছে ব্যাপক প্রশংসা পায়। তারা সবাই তাকে একজন হিরোর মতো করে হাততালি দিয়ে স্বাগত জানায়। কিন্তু হঠাৎ পুলিশ চিফ এসে ফ্র্যাঙ্ক এবং তার সহকর্মী এডিকে ডেকে নিয়ে আসে। চিফ তাদের জানায় যে ডাকাত দলদের এভাবে খতম করে দেওয়ায় মিডিয়া তাদের উপরে হামলে পড়েছে। অনেকের মতোই ফ্র্যাঙ্ক আইনের অপব্যবহার করেছে, কেননা সে চাইলে তাদেরকে জীবন্ত রাখতে পারত। তবে ফ্র্যাঙ্কের এসব কিছুতেই তেমন একটা পাত্তা দেয় না। কিন্তু চিফ তাদেরকে ব্যাংক ডাকাতির কেস থেকে সরিয়ে অন্য একটা কেস ধরিয়ে দেয়। এই কাণ্ডে ফ্র্যাঙ্ক ভীষণ হতাশ হলেও সে নতুন কেস একসেপ্ট করে ফেলে। তবে ব্যাংক ডাকাতিদের কেসে নিযুক্ত হওয়া ডেভিড বার্নস কিন্তু তাদের কাছে এসেই সাহায্য চায়। ডাকাতদের একজনকে তারা ধরে আনতে পারলেও তার কাছ থেকে কোনো তথ্যই তারা বের করতে পারছিল না। এখন ফ্র্যাঙ্ক এই ব্যাপারে তাদেরকে সাহায্য করার কথা দেয়। এরপর আমরা দেখতে পাই যে পুলিশ কোয়ার্টারে একটা ট্রিবিউট ওয়াল রয়েছে। মূলত এই দেওয়ালে তাদের সব পুরানো অফিসারদের ছবি লাগানো থাকে। এর মধ্যে একজন হলো ফ্র্যাঙ্কের নিজের বাবা ফ্র্যাঙ্ক সিনিয়র। বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে সে বলে যে সে তার বাবার মতোই ডিটেকটিভ হতে চায়। যদি তিনি উপর থেকে প্রাউড ফিল করেন তাহলে যেন একটা প্যাঁচা পাঠান। এদিকে অ্যাড সহ অন্যান্য অফিসারদের বাবার ছবিও সেখানে ছিল। পুলিশ অফিসারদের বেশিরভাগই তাদের বাবা থেকে অনুপ্রেরণা নিয়ে এই ডিপার্টমেন্টে যোগ দিয়েছে। এদিকে ফ্র্যাঙ্ক আর অ্যাডকে যে নতুন কেসের দায়িত্ব দেওয়া হয় তারা তার ইনভেস্টিগেশন করতে ক্যাফেতে যায়। মূলত এই ঘটনা ছিল সাইমন ডেভিনপোর্ট নামের একজন লোকের একটা কার ক্র্যাশ নিয়ে। ফ্র্যাঙ্ক তার গাড়ির পাশে এভিডেন্স খুঁজতে গিয়ে একটা ম্যাচ বক্স খুঁজে পায়। তার কাছে এই ক্র্যাশটাকে সুইসাইড মনে হতে থাকে, কারণ নদীতে পড়ে যাওয়ার আগে সাইমন ব্রেক করে গাড়িটাকে থামানোর কোনোই চেষ্টা করেনি। এখন নিজের কোয়ার্টারে আবার ফিরে আসার পর তার এক কলিগ জানায় যে কেউ একজন তার সাথে কথা বলতে চায়। ফ্র্যাঙ্ক তার সাথে কথা বলতে গেলে বেথ ডেভিনপোর্ট নামের এক মহিলা নিজেকে সাইমনের বোন হিসেবে পরিচয় দেয়। তার কথা অনুযায়ী সাইমনের মৃত্যুটা কোনো সুইসাইড নয়, বরং এটা ছিল কোল্ড ব্লাডেড মার্ডার। কারণ মৃত্যুর আগের দিনই সে তাকে ফোন করে বলেছিল যে বড় কোনো বিপদ আসতে চলেছে। এখানে তাদের দুজনের দেখা হওয়ারও কথা ছিল, কিন্তু তার আগেই সাইমনের মৃত্যু হয়ে যায়। ফ্র্যাঙ্ক তখন তাকে বলে যে এখনো পর্যন্ত পাওয়া এভিডেন্সগুলো অনুসারে সাইমনের মৃত্যুকে সুইসাইডই ভাবা হচ্ছে, তবে যদি সে ইন্টারেস্টিং কিছু খুঁজে পায় তাহলে তাকে জানাবে। কিন্তু বেথ তার এই কথা শুনে খুশি না হয়ে উল্টো রেগে যায়। তারপর সে নিজের অ্যাড্রেসটা দিয়ে এটাও জানায় যে সে একজন ক্রিমিনাল নোভেলিস্ট। উপন্যাস লিখতে লিখতে এসব খুনের প্যাটার্ন সম্পর্কে তার ভালোই জানাশোনা আছে। তবে ফ্র্যাঙ্কও সেই একই কথা শুনিয়ে তার কাছ থেকে কাজের কথা বলে বিদায় নেয়। তবে যাওয়ার সময় সে হাতে একটা চেয়ার নিয়ে পুলিশ স্টেশনে এক প্রকার ভাঙচুরি চালায়। এই ঘটনার পর ফ্র্যাঙ্ক কেসটা কিছুটা গুরুত্বের সাথে নিতে শুরু করে। এবার সে জানতে পারে যে সাইমন বিলিনিয়ার টেকনোলজিস্ট রিচার্ড কেনের কোম্পানিতে কাজ করত।
রিচার্ড কেন কিছুদিন ধরে ইলেকট্রিক্যাল কার নিয়ে বেশ জোরে সোরে মার্কেটিং চালাচ্ছে। ফ্র্যাঙ্ক তার সাথে একটা টেকনোলজি এক্সিবিশনে গিয়ে হাজির হয়। কেন তখন সেই শো দেখতে আসা মানুষদের সাথে গল্পগুজবে ব্যস্ত ছিল। এখানে তার চেহারা দেখে বোঝা যায় যে এই সেই লোক যাকে ডাকাতরা প্লট ডিভাইসটা দিয়েছিল। তার মানে এই ঘটনার মূল মাস্টার মাইন্ড হলো সে। ফ্রাঙ্কের দেখা মাত্রই সে তাকে একপাশে ডেকে নিয়ে যায়। কেন জানায় ব্যাংক ডাকাতির ঘটনায় ফ্র্যাঙ্কের বীরত্বের কথা জানার পর সে তার বিশাল ফ্যান। তাদের দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ হাসি ঠাট্টার পর ফ্র্যাঙ্ক তাকে সাইমনের মৃত্যুর ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায় সাইমন তার কোম্পানির টপ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল। তার মৃত্যুতে সে প্রচুর দুঃখ পেয়েছে বলে জানিয়ে দেয়। ফ্র্যাঙ্ক তার সাথে কথাবার্তা বলে আর তেমন কোনো ইনফরমেশনই পায় না। তবে কেইনের সিগারেট ধরানোর পর তার হাতে ঠিক একই ধরনের ম্যাচ বক্স দেখা যায়, যেটা সাইমনের গাড়ির পাশ থেকেও পাওয়া গিয়েছিল। কেইন জানায় যে এই ম্যাচ বক্সে থাকা লোগোটা তার পার্সোনাল নাইট ক্লাবের। সে ফ্রাঙ্ককে তার এই নাইট ক্লাবে আসার জন্য ইনভাইট করে। ফ্র্যাঙ্ক তার কাছ থেকে বিদায় নেওয়ার পর কেইন কাকে যেন ফোন করে ফ্র্যাঙ্কের জন্য একটা গিফটের ব্যবস্থা করতে বলে। পরের দিন সকালে পুলিশ স্টেশনে একটা ইলেকট্রিক কার দেখা যায়। মূলত কেইনই এই অটোমেটেড কারটা ফ্রাঙ্ককে উপহার দিয়েছে। ফ্রাঙ্ক সেটাতে চড়ার পরে পরীক্ষা করতে গিয়ে পুরো চার্জিং স্টেশনে ভেঙে ফেলে। তবে গাড়িটা তার এতই ভালো লাগে যে এরপর থেকে সে সেটা পার্সোনাল কার হিসেবে ব্যবহার করা শুরু করে। এদিকে ব্যাংক ডাকাতদের মধ্যে যাকে ধরে আনা হয়েছিল তার সামনে এবার ফ্রাঙ্ককে হাজির করানো হয়। প্রথমে সেই লোকটা ব্যাংক ডাকাতির সাথে তার জড়িত কথার থাকা পুরোপুরি অস্বীকার করে। তবে ফ্র্যাঙ্কের সাথে তার গাড়িতে কিংবা স্যুটে সব সময় ক্যামেরা লাগানো থাকতো, ফলে ক্রাইম সিনের এই ক্যামেরাগুলো সবকিছু রেকর্ড করে রাখতে সাহায্য করত। তো সেদিনকার ব্যাংক ডাকাতির সময় ফাইট চলাকালে তার সাথে যে ক্যামেরা ছিল তার ফুটেজ চেক করলে বোঝা যাবে যে এই লোকটা আসলে ডাকাত দলের কোনো সদস্য কিনা। তবে ফুটেজ চেক করতে গিয়ে তাদের সামনে সব হাস্যকর ফুটেজ প্লে হতে থাকে। আসলে ফ্র্যাঙ্ক তার পার্সোনাল লাইফে একটু পাগলাটে টাইপের ছিল। যাই হোক, প্রথমে এই সব উল্টাপাল্টা ফুটেজ প্লে হলেও একটু পরে কাজের জিনিস বেরিয়ে আসে। লোকটার চোখের সামনে ব্যাংকে তার উপস্থিতি থাকার প্রমাণ হাজির করা হলে সে অবশেষে স্বীকার করে নেয়। এবার সে জানায় যে তাদেরকে এই ডাকাতির কন্ট্রাক্ট দিয়েছিল তার কাছে টাকা পয়সার কোনো ব্যাপারই ছিল না। সে শুধুমাত্র একটা সেফটি ভল্ট খুলে তার ভিতরে থাকা ডিভাইস চুরি করতে বলেছিল। এখন এই ডিভাইসই যে সেই প্লট ডিভাইস তা তো তোমরা বুঝতেই পারছো। রেকর্ড চেক করার পর অ্যাড আর ফ্র্যাঙ্ক জানতে পারে যে এই ভল্ট আসলে সাইমনেরই ছিল। তার মানে এই দুটো কেস একে অপরের সাথে খুব ক্লোজ ভাবে কানেক্টেড। এদিকে রিচার্ড তার এক গোপন কক্ষে কিছু বিলিয়নিয়ারকে নিয়ে একটা সিক্রেট মিটিংয়ে বসে। সেই মিটিংয়ে সবার উদ্দেশ্যে সে বলে পৃথিবীর অবস্থা এখন ভালো না, মানুষ এই পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, তাই এই পৃথিবীকে নতুন করে বিল্ড করার জন্য কিছু একটা করা জরুরি। এই কথা বলেই সে সবার সামনে প্লট ডিভাইসটা দেখায়। এই ডিভাইস দিয়ে কিছুদিন আগে তার একটা সফল এক্সপেরিমেন্ট চালিয়েছিল। মূলত এই ডিভাইসের সাহায্যে মানুষের মস্তিষ্কে বিশেষ এক ধরনের ফ্রিকোয়েন্সি পাঠিয়ে তাকে হিংস্র করে তোলা যায়, যার ফলে মানুষ নিজের প্রাগৈতিহাসিক স্বভাবে ফিরে গিয়ে একে অপরের উপরে হামলা করতে থাকে। এবার এই এক্সপেরিমেন্ট তারা কয়েকদিন আগে একটা কমিউনিটি সেন্টার করেছিল। সত্যি সত্যি সেখানকার সব মানুষ হিতাহিত জ্ঞান ভুলে গিয়ে একে অপরের উপরে তীব্র হামলা করতে থাকে। সো বুঝতেই পারছো এই ডিভাইসটা ঠিক কতটাই খতরনাক। কিন্তু তার চেয়েও খতরনাক হলো কেইনের মাথায় ঘুরতে থাকা আইডিয়া। সে সবাইকে জানায় যে এই ডিভাইস দিয়ে তারা ফোনের কিংবা অন্যান্য ইলেকট্রনিক্স যন্ত্রের সাহায্যে ম্যাস মানুষের কাছে ফ্রিকোয়েন্সি পাঠাবে। এখন এই একটা ডিভাইস দিয়েই পুরো পৃথিবীর সব মানুষকে উন্মাদ করে দেওয়া পসিবল। তারপর তারা নিজেরাই একে অপরের উপরে হামলা করে নিজেদের বিলুপ্ত করে দেবে। এই সময় কেইন আর তার সঙ্গীরা বিশেষ এক বাংকারে থাকবে যেখানে এই ফ্রিকোয়েন্সি পৌঁছাবে না, তাই বাকিরা ইনফেক্টেড হলেও তারা নিরাপদেই থাকবে। এভাবে মানুষ নিজেদেরকে শেষ করে দেওয়ার পর পৃথিবীকে তারা নতুন করে গড়ে তুলবে। মানে এই লোক লিটারেলি পুরো মানব জাতির ধ্বংস ডেকে আনতে চাইছে। আর অন্যান্য বিলিনিয়াররাও এই ভয়ঙ্কর আইডিয়া বাস্তবায়নের সায় দেয়। এদিকে ফ্র্যাঙ্ক তখন তদন্ত করার জন্য কেইনে সেই ক্লাবে যায়। সেখানে বারটেন্ডার প্রথমে তাকে কোনো সাহায্য করতে চায়নি, কারণ এই লোকের আপন ভাইকে নাকি ফ্রাঙ্ক কোনো এক অতীত সময়ে গুলি করে মেরেছিল। তখন ফ্রাঙ্ক তার মাথা চেপে ধরে বেশ কয়েকবার টেবিলের সাথে ঠুকে দেয়। এবার লোকটা সাইমনের ছবি দেখিয়ে জানায় যে সে তাকে এই বারে দেখেছিল। তখন ফ্রাঙ্ক সিসিটিভি ফুটেজ চেক করতে চাইলে সে জানায় এই সব ফুটেজ গার্ডদের কাছে থাকে, আর সে নিজেও চাইলে সেখানে যেতে পারবে না। তখন ফ্রাঙ্ক গার্ডদের দিকে হাঁটা শুরু করলে হঠাৎ বেথের সাথে তার দেখা হয়। এখানে বেথ তাকে জানায় যে তারই মতো সেও নিজের ভাইয়ের মৃত্যুর রহস্যের অনুসন্ধান করছে। এদিকে হঠাৎ তাদের সামনে এসে হাজির হয় কেইন।
ফ্রাঙ্ক তার কাছে সিকিউরিটি ফুটেজ চাইলে সে জানায় যে এই ফুটেজ তারা কাউকে দিতে পারবে না, কারণ এখানকার সব ক্লায়েন্টদের প্রাইভেসির দিকটাও তারা গুরুত্বের সাথে দেখে। তবে সে বেথকে দেখে তার সাথে ফ্লার্টিং করতে থাকে। ফ্রাঙ্ক তাকে বেথের আসল পরিচয় না দিয়ে একটা কাল্পনিক নাম দেয়, আর সেই নাম ধরেই কেইন তাকে মিস স্প্যাগেটি বলে ডাকতে শুরু করে। সে তাকে ড্রিঙ্কস অফার করে তার সাথে কিছুক্ষণ বসার জন্য জোর করতে শুরু করে। ঠিক সেই সময় তারাও তাকে ট্রিক করে সিসিটিভি ফুটেজ উদ্ধার করার সুযোগ পায়। বেথ তার সাথে ড্রিঙ্কস করার জন্য রাজি হলেও ফ্রাঙ্ককেও আপত্তি না করে অন্য পাশে চলে যায়। তারপর বেথ আর কেন একসাথে ড্রিঙ্কস করতে গেলে বেথ তার সাথে ফ্লার্টিং শুরু করে, তাতে কেনও একবারে গলে গিয়ে তার উপরে ফিদা হয়ে যায়। এদিকে এই সুযোগে ফ্রাঙ্ক সিকিউরিটি গার্ডদের উপরে অতর্কিত হামলা চালিয়ে একজন একজন করে তাদের মারতে শুরু করে। আর বেথও কিছুক্ষণ ফ্লার্ট করে কেনকে আরো ব্যস্ত রাখার জন্য গান গাইতে চায়। তারপর সে বেসুরা গলায় এমন একটা গান ধরে যেটা শুনে হিরো আলমও লজ্জা পেয়ে বসবে। কিন্তু দেখো, এই রিচার্ড পুরোই মন্ত্রমুগ্ধের মতো এই বেসুরা গানে মনোযোগ দিয়ে শুনছে। এদিকে ফ্রাঙ্ক কয়েকজন গার্ডকে মেরে সিসিটিভি মনিটর রুমে গিয়ে পৌঁছে যায়। তারপর সে সিঁড়ি থেকে পড়ে যাওয়ার ভান করে সেখানকার গার্ডদের মধ্যে কিছু একটা ডিস্ট্র্যাক্ট করে। এরপর তাদের অন্য মানসিকতার সুযোগ নিয়ে সে অতর্কিত হামলা করে বসে। এভাবেই একে একে অনেকগুলো গার্ডের সাথে তার ফাইট হয়, আর সবাইকেই সে আলাদা আলাদা স্টাইলে খতম করে। ভাইরে ভাই, এই লেভেলের অদ্ভুত ফাইটিং সিন আমি এর আগে খুব কমই দেখেছি। একজনের তো লিটারেলি 2 হাত খুলে নিয়ে সেই হাত দিয়েই তাকে শেষ করে ফেলে। মানে চিন্তা করো কি লেভেলের উইয়ার্ড ফাইটিং সিন ছিল এটা। এবার তাদের সবাইকে শেষ করার পর সে মনিটরে সাইমনের ফুটেজ খুঁজতে থাকে। তার নাম দিয়ে সার্চ করার পর তাতে ক্লিক করলেই ফুটেজ আসে ঠিকই, কিন্তু শুরুতেই অ্যাড শো করতে থাকে। এই ইমার্জেন্সি মোমেন্টে এমন বিরক্তিকর অ্যাড দেখে ফ্র্যাঙ্কের মাথা পুরোই খারাপ হয়ে যায়। তবে অ্যাড স্কিপ করার পর সে হাতে পায় মক্ষম ক্লু। সাইমন এই নাইট ক্লাবে বেশ কয়েকদিন ধরে ডগলাস আর্লি নামের এক সাংবাদিকের সাথে দেখা করেছিল, কিন্তু আরো বিস্তারিত দেখার আগেই সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে। ওদিকে অ্যালার্ম শুনে বেসুরা গলায় গান গাইতে থাকা বেথ সরে পড়লে কেইনও বুঝতে পারে যে তার সাথে আসলে কি গেম খেলা হয়েছে। কিন্তু ততক্ষণে বেথ আর ফ্রাঙ্ক দুজনেই পগার পার। তবে এই খবর ফ্রাঙ্কের পুলিশ চিফের কাছে গেলে সে ভীষণ রেগে যায়, কারণ তার পারমিশন ছাড়া কেইনের মতন এমন বড় লোকের নাইট ক্লাবে হামলা করাটা তার একবারেই পছন্দ হয়নি। সে এতটাই রেগে যায় যে রাতের বেলা বিছানায় স্বামী পাশে শুয়ে থাকা অবস্থাতেই সে ফ্রাঙ্ককে সেখানে ডেকে পাঠায়। তার স্বামী যাতে জেগে না ওঠে সেই জন্য দুজনকে ফিস করে কথা বলতে হয়। মানে এ যেন এক পুরোই কমেডি সার্কাস। যাই হোক, চিফ ফ্রাঙ্কের এই কাণ্ডের জন্য তাকে 2 সপ্তাহের জন্য সাসপেন্ড করে। সে বোঝানোর চেষ্টা করে যে কেইন আসলে কোনো সাধু নয়, আর সাইমনের হত্যাকাণ্ডের সাথেও তার ডিপ কানেকশন রয়েছে। কিন্তু চিফ তার কথায় মোটেও কান না দিয়ে তাকে সাসপেন্ড করে। এতে করে ফ্রাঙ্কের মন বেশ খারাপ হয়ে সে বাড়িতে চলে যায়। তবে তার সাথে আবারও দেখা হয় বেথের, যে এবার তার সাথে ফ্লার্ট করতে থাকে। ফ্রাঙ্কও প্রথমে সিগমা ভাব নিলে দ্রুত সে পটে যায়। তারপর সে বেথকে সোজা নিজের ঘরে নিয়ে আসে। এদিকে রিচার্ড তাদের উপরে নজর রাখার জন্য স্টেফেন নামের একটা লোককে পাঠিয়েছিল। এই লোকটাই ব্যাংকের ভল্ট থেকে সে ডিভাইসটা তাকে এনে দিয়েছে। এবার সে ফ্রাঙ্ক আর বেথের উপরে নজর রাখতে শুরু করে। যখন ফ্রাঙ্ক তার ঘরের পর্দা টানিয়ে দেয় তখন ড্যানও ইনফ্রারেড বাইনোকুলার দিয়ে সব দেখতে থাকে। এই পার্টটা যে কি পরিমাণ ফানি ছিল তা মুভি না দেখলে বোঝাতে পারবো না, কারণ ফ্রাঙ্ক আর বেথ স্বাভাবিক কাজকর্ম করলেও ইনফ্রারেড ক্যামেরাগুলোতে সেগুলো এমনভাবে দেখাচ্ছিল যে যা দেখে তোমার হুঁশ একদম উড়ে যাবে। এখন স্টেফেন নামের এই লোকটাও সে সব কিছু দেখে পুরো থ বনে যায়। তবে কিছুক্ষণ পর ফ্র্যাঙ্ক আর বেথ সত্যিকার ভাবে রোমান্টিক হয়ে পড়ে। এরপর তারা দুজনে বরফাচ্ছন্ন একটা পাহাড়ে ছুটি কাটাতে যায়। মানে 2 সপ্তাহের সাসপেনশন ফ্রাঙ্কের জন্য সাপে বর হয়ে ওঠে। এই সময়টায় তারা নিজেদের মধ্যে সময় কাটানোর পাশাপাশি একটা স্নোম্যানও তৈরি করে। এই স্নোম্যান আবার কোনো সাধারণ কিছু ছিল না। তারা দুজনে মিলে প্ল্যানচেট খেলার মাধ্যমে সেটাকে ম্যাজিক্যাল স্নোম্যানে পরিণত করে। তবে অনেকক্ষণ রোমান্টিক থাকার পর তারা দুজনে যখন স্নোম্যানকে ইগনোর করতে থাকে তখন সে এসে তাদের উপরে অ্যাটাক করে বসে। তবে বেথ একটা তলোয়ার নিয়ে তাকে মেরে ফেলতে সক্ষম হয়। মানে এই সিনটা পুরো ফ্যান্টাসি ছিল। যাই হোক, এই ট্রিপ থেকে ফিরে এসে ফ্র্যাঙ্ক সেই সাংবাদিক ডগলাসের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। তার ঘরের দরজায় নক করার পরেও কেউ ঘরের দরজা না খোলায় সে নিজেই ভিতরে ঢুকে পড়ে। এরপর ভিতরে ঢোকার সাথে সাথেই প্রথমে লাল রঙের একটা তরল তার পায়ে পড়ে। এখন সেটা যে রক্ত ছিল তা তার মাথাতেই আসেনি। জুতোর তলায় এই দাগ নিয়ে সে সারা ঘর ঘুরে বেড়াতে থাকে।
এরপর সে হঠাৎ টেবিলের উপরে একটা ছুরি দেখতে পায়, যার পাশে একটা কাগজে লেখা ছিল যে আমাকে তুলে নাও। আর ফ্রাঙ্ক ও বলদের মতো কিছু না ভেবেই সেই ছুরিটাকে হাতে তুলে নেয়। তারপর সে যেই কাণ্ডটা করে তাতে তোমাদের মনে হবে আরে এই লোকটা কি আসলেও কোনো পুলিশ অফিসার, কারণ আর একটা টেবিলের উপরে একটা রেকর্ডার এবং তার পাশে একটা চিরকুট রাখা ছিল। সেই চিরকুটে আমি নিজেই কাজটা করেছি বলে সেটাকে রেকর্ড করার ইনস্ট্রাকশনও দেওয়া আছে। আর ফ্র্যাঙ্কো পুরো বলদের মতোই এই কথাগুলো রেকর্ড করে নেয়। ব্যাপারটাকে সে মজা হিসেবে নিলেও পাশের রুমের দরজা খুলতেই তার হুঁশ ফিরে আসে, কারণ সেই রুমের মেঝেতে পড়েছিল ডাগলাসের রক্তমাখা লাশ। এখানে তাকে এই ছুরি দিয়ে হত্যা করা হয়েছে, যা এখন ফ্রাঙ্কের হাতে। এভাবে বোকার মতো ফেসে গিয়ে ফ্রাঙ্ক বুঝে উঠতে পারছিল না যে সে কি করবে। তখন তার মাথায় বডিটাকে গায়েব করে দেওয়ার আইডিয়া আসে, কিন্তু সেই বডিটাকে সে যখন উপরের দিকে টেনে তোলে ঠিক সেই মুহূর্তেই ফ্যানের সাথে লেগে লাশের মাথাটা পুরোই আলাদা হয়ে যায়। আর ঠিক এই মুহূর্তে দুজন পুলিশ অফিসার এসে ঘরে ঢোকে। তাদের হাত থেকে বাঁচার জন্য ফ্র্যাঙ্ক এবার জানলা দিয়ে নিচে লাফিয়ে পড়ে। তারপর সে নিজের নতুন ইলেকট্রিক কারে উঠে সেটাকে চালার নির্দেশ দেয়। এভাবে কার কিছু দূরে গেলেও হঠাৎ তার স্পিড কয়েকগুণ বেড়ে যায়। এরপর স্ক্রিনে হঠাৎ কেইনের মুখ ভেসে উঠলে ফ্রাঙ্ক বুঝতে পারে যে আসল কালপ্রিট হলো এই। কিন্তু কেইন ততক্ষণে গাড়ির কন্ট্রোল নিয়ে তাকে মারার বন্ধ ব্যবস্থা করে রেখেছে। সে তাকে লাস্ট গুড বাই জানিয়ে বলে যে এই নিউ ইয়ারে সে খুব বড় কিছু করতে চলেছে। এখন সে যে কি করতে চলেছে তা তো তোমরা অলরেডি জানোই। এই কথাগুলো বলে সে গাড়ির গতি কয়েক গুণ বাড়িয়ে দেয়। তবে ফ্রাঙ্ক কোনোভাবে গুলি করে গাড়ির উইন্ডশিল্ড ভেঙে ফেলতে সক্ষম হয়। কিন্তু তারপর তার সাথে এমন সব কোইন্সিডেন্স ঘটতে থাকে যার কোনো ব্যাখ্যাই হয় না। প্রথমে এক বেলুনওয়ালার সাথে ধাক্কা খেয়ে সব বেলুন উড়ে গিয়ে তার গাড়িতে ঢুকে পড়ে, ফলে ফ্রাঙ্ক আর উইন্ডশিল্ড ভাঙা অংশ দিয়ে বেরোতে পারে না। তারপর দুজন লোক রাস্তার মাঝখানে কোথা থেকে যেন মৌমাছির চাক নিয়ে উদয় হয়। এই চাককেও ধাক্কা মারলে সব মৌমাছি একসাথে গাড়িতে ঢুকে পড়ে। তারপর তারা কামড়াতে কামড়াতে ফ্রাঙ্কের হাল বেহাল করে ছেড়ে দেয়। কিন্তু সবচেয়ে বড় আর অদ্ভুত কোইন্সিডেন্সটা তখনও বাকি ছিল। এবার রাস্তার মাঝখানে দুজন লোক একটা উইন্ডশিল্ড নিয়ে হাজির হয়। সে তাদেরকে গাড়ি দিয়ে ধাক্কা মেরে দেয় ঠিকই, কিন্তু সেই উইন্ডশিল্ডটা একেবারে পারফেক্টলি গাড়িতে সেট হয়ে যায়। মানে ফ্রাঙ্কের কপালে নেই এই গাড়ির থেকে বের হওয়ার। সে বুঝতে পারে যে এই সব কিছুর পিছনেই কেইনের হাত রয়েছে, কিন্তু গাড়ির গতি ক্রমশই বেড়ে যাচ্ছে আর সে বেরোনোর কোনো উপায় পাচ্ছে না। তখন সে কি করবে বুঝতে না পেরে পাগলের মতো টাচ স্ক্রিনে সব অপশন ট্যাপ করতে থাকে। অ্যান্ড গেস হোয়াট, হঠাৎ করে গাড়ির ভিতরে কিটি নামের এক ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট চালু হয়ে যায়। তাকে দরজা খুলতে বলার সাথে সাথেই সে এবার দরজা খোলে আর ফ্র্যাঙ্ক লাফ দিয়ে মাটিতে পড়ে নিজেকে বাঁচিয়ে নেয়। এই ঘটনার পর সে বুঝতে পারে যে সাইমনের মৃত্যুটাও ঠিক একইভাবে ঘটেছিল। কেইন তার গাড়ির কন্ট্রোল নিয়ে গাড়িটাকে লেকের ভিতরে পড়তে বাধ্য করেছিল, কারণ তার গাড়িটাও কেইনের কোম্পানির তৈরি একটা ইলেকট্রিক কার ছিল। এভাবে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে সে তার কলিগ অ্যাডকে ফোন করে। অ্যাড তাকে জানায় যে তার বিরুদ্ধে এখন অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে, কেননা সে এখন সাংবাদিক ডগলাস হত্যার প্রধান সাসপেক্ট। এছাড়াও তার এই কাণ্ডের কারণে পুলিশের ফান্ডিংও বন্ধ হয়ে গেছে। তখন ফ্র্যাঙ্ক বলে যে এমন যেহেতু আমার জন্য হয়েছে তাই আমি এর প্রায়শ্চিত্ত করব। এই কথা বলার পর সে নিজের ফোনটাকে ভেঙে ডাস্টবিনে ফেলে দেয় যাতে কেউ তাকে আর ট্রেস করতে না পারে। এরপর রাস্তায় এক অচেনা ব্যক্তির গাড়িতে ওঠার পর তার কাছ থেকে ফোন চেয়ে সে বেদকে কল করে। তাকে বিস্তারিত সব বলার পর সে ওই ফোনটাকেও ভেঙে লোকটার হাতে ধরিয়ে দেয়। হঠাৎ করে কাউকে নিজের ফোন ভাঙতে দেখে লোকটা পুরো হা হয়ে থাকে। যাই হোক, ফ্র্যাঙ্ক কোনো রকম ভাবে বেথের বাড়িতে গিয়ে পৌঁছায়। বেথ তাকে দেখে রোমান্টিক হয়ে পড়ে, তবে তার এমন হাল দেখে সে ব্যাপক দুঃখও পায়। তার সাহায্যে ফ্র্যাঙ্ক নিজের ক্ষতগুলোর প্রাথমিক চিকিৎসা নিতে শুরু করে। সে তখন বেথকে জানায় খুব দ্রুতই এই কেইনকে ধরতে হবে, কারণ তা না হলে কেইন খুবই ভয়ানক কিছু করতে চলেছে। তখন বেথ জানায় সাইমন তাকে ফোন করে ঠিক এমন কিছু একটা বলারই ইঙ্গিত করেছিল। এখন তার কথা অনুসারে সে এমন একটা ডিভাইস নিয়ে কাজ করছিল যাতে মানুষকে মানসিকভাবে শান্ত রাখা যায়, কিন্তু তার ভয় ছিল যে এই ডিভাইস হয়তো উল্টোভাবে ব্যবহার করা হতে পারে, অর্থাৎ এই ডিভাইসের সাহায্যে মানুষকে উন্মাদ এবং হিংস্র করে তোলাও সম্ভব। সে বেথকে প্রমিস করেছিল যে যদি তার কিছু হয়ে যায় তাহলে বেথ যেন এই মহাবিপদটাকে আটকানোর চেষ্টা করে। এখন এই তথ্য পাওয়ার পর খুশি হওয়ার বদলে ফ্রাঙ্ক উল্টো রেগে যায়।
তার মনে হতে থাকে যে বেথ হয়তো এর জন্যই এতদিন তার সাথে সময় কাটিয়েছে যাতে এই ব্যাপার সে জানতে পারে। তাই তৎক্ষণাৎ সে সেখান থেকে চলে যেতে চায়। বেথ তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও সে কোনো কথাই কান দেয় না। সেখান থেকে বেরিয়ে এসে সে আবারও অ্যাডকে কন্ট্যাক্ট করে। এবার তার প্ল্যান হলো যে কোনোভাবেই কেনের একান্ত ডান হাত স্টেফেনকে পাকড়াও করা। এবার তার গাড়িতে গ্যাস প্রয়োগ করার মাধ্যমে সফলভাবে তারা তাকে ধরে ফেলতে সক্ষম হয়। এর 3 দিন পর হসপিটালে তার জ্ঞান ফিরলে ফ্র্যাঙ্ক তাকে কেনের সমস্ত প্ল্যান জিজ্ঞেস করে, কিন্তু স্টেফান কোনোভাবে নিজের মুখ খুলতে রাজি হয় না। তখন ফ্র্যাঙ্ক তাদেরকে সাহায্য না করলে কি পরিণতি হবে তা নিয়ে একটা বড় সড়ো লেকচার দেয়। এবার এই লেকচার শুনে স্টেফান একদম ভয়ে চুপসে যায়। সে এবার স্বীকার করে বসে যে কেন তার প্লট ডিভাইসের মাধ্যমে পৃথিবীর মানুষকে উন্মাদ বানিয়ে সবাইকে খতম করার প্ল্যান করছে। এবার তার এই স্বীকারোক্তির পরে ফ্র্যাঙ্ক একটা বাটনে প্রেস করে। ঠিক তখনই দেখা যায় হসপিটালের এই রুমটা আসলে নকল। স্টিফেনকে তারা পুলিশ স্টেশনের ভিতরে আটকে রেখে এই হসপিটালে নাটক করেছে। মানে চিন্তা করো, এরাও কিন্তু কম যায় না। তবে ডিটেকটিভ বার্নস হঠাৎ ফ্রাঙ্ককে গ্রেফতার করতে চায়, কারণ সে নাকি ভয় দেখিয়ে স্টিফেনের কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করেছে। কিন্তু ফ্রাঙ্ক তো আর কাঁচা খেলোয়াড় না। সে এই পুলিশ স্টেশন রুমটাও যে নকল তা সে এক মুহূর্তে রিভিল করে দেয়। ভাইরে ভাই, এরকম একটা অদ্ভুত আর পেঁচানো সিন এর আগে আমি কোনো মুভিতে দেখিনি। ফ্র্যাঙ্ক অ্যারেস্ট হওয়ার বদলে উচ্চপদস্থ অফিসাররা এসে বার্নসকেই ধরে নিয়ে যায়। এদিকে ফ্রাঙ্ক স্টেফেনের কাছ থেকে জানতে পারে যে কেইন তার প্লট ডিভাইসটাকে একটা ইউএফসি ফাইটিং ম্যাচের মধ্যে অ্যাক্টিভ করতে যাচ্ছে। তাই তখন সে দ্রুত অ্যাডকে নিয়ে সেই ম্যাচের স্টেডিয়ামে এসে পৌঁছে যায়। অ্যাড তাকে একটা বিশেষ ইয়াল প্লাগ দেয় যাতে ফ্রিকোয়েন্সি তাদের কানে না এসে পৌঁছায়। অন্যদিকে বেথ নিজের বেশভূষা পাল্টে আবারও কেইনের সামনে হাজির হয়। কেইনও তাকে পেয়ে আবারও খুশি হওয়ার ভান করে নিজের রুমে নিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর বেথ তার অন্যদিকে তাকিয়ে থাকার সুযোগ নিয়ে তাকে গুলি করতে যায়, কিন্তু সেই পিস্তল থেকে একটা গুলিও বের হয় না। আর কেইন তখন হাসতে হাসতে তার হাতের মুঠ খুলে দেখায়। সে আসলে আগে থেকেই পিস্তলের সব বুলেট নিজের কাছে রেখেছিল, কারণ এতদিনে সে জেনে গিয়েছিল যে বেথই হলো সাইমনের বোন। শুধু তাই নয়, তার শরীরের কোথায় কি লুকানো আছে তা পর্যন্ত সে জানতে পারে। বেথ কিন্তু একজন প্রপার অ্যাসাসিনের গেটআপ নিয়ে এসেছিল। তার কাছ থেকে 3টা পিস্তল উদ্ধার করার পর কেইন তাকে বেঁধে রাখার আদেশ দেয়। এদিকে কেইন কিন্তু ওই প্লট ডিভাইসটাকে স্টেডিয়ামের রিংয়ের উপরে রাখা নিউ ইয়ার্স ইভ বলের ভিতরে রেখেছিল। ফ্রাঙ্ক আর অ্যাড সেই ইনফরমেশন আগে থেকেই পেয়ে যায়। তাই ফ্র্যাঙ্ক এই ডিভাইসটাকে সেখান থেকে বের করতে যায় এবং দূর থেকে অ্যাড বারটেন্ডারের ছদ্মবেশে তার উপরে নজর রাখতে থাকে। ফ্রাঙ্ক অনেক কষ্টে ইভ বলের ভিতরে ঢুকতে পারলেও কিছুতেই তার হাত ডিভাইস পর্যন্ত পৌঁছায় না। তখন ডিভাইস বের করতে গিয়ে সে এমন এক কাণ্ড ঘটিয়ে বসে যা দেখে সবাই ফাইটিং বাদ দিয়ে তার কাহিনী দেখতে থাকে। এই ডিভাইস বের করতে গিয়ে শেষমেশ তার প্যান্টটাই খুলে যায়, তবে বহু কষ্টে সেটাকে বের করে নিয়ে সে নিচে নেমে আসে। অন্যদিকে কেইন এই দৃশ্য সিসিটিভি ফুটেজে দেখতে পেয়ে তার গার্ডদের পাঠায়, কিন্তু তারা কেউই ফ্র্যাঙ্কের সাথে পেরে ওঠে না। উল্টো তার চমৎকার ফাইটিং দেখে উপস্থিত দর্শকরা হাততালি দিয়ে ওঠে। সে অ্যাডকে ডিভাইসের ব্যাপারে খুঁটিনাটি সব তথ্য দিতে থাকে, কিন্তু হঠাৎ কেইন তার সামনে এসে ডিভাইসটা ফিরিয়ে দিতে বলে। তখন ফ্র্যাঙ্ক ডিভাইসটাকে গুলি করে উড়িয়ে দেওয়ার হুমকি দেয়, কিন্তু তার আগেই কেইন রিমোট কন্ট্রোলে চাপ দিয়ে সেটাকে চালু করে ফেলে। আর সাথে সাথে চারিদিকে ফ্রিকোয়েন্সি ছড়িয়ে গিয়ে মানুষ পুরো উন্মাদ হয়ে যায়। এদিকে প্রোটেক্টিভ ইয়ার প্লাগ লাগানো থাকার কারণে ফ্রাঙ্ক, অ্যাড ও কেইন আর তার লোকেরা বেঁচে ফেরে, কিন্তু বাকিরা হিতাহিত জ্ঞান হারিয়ে একে অপরকে খতম করার জন্য ফাইট করতে থাকে। এই চরম গন্ডগোলের মাঝে কেইন ডিভাইসটাকে কুড়িয়ে নিয়ে বাইকে উঠে পালানো শুরু করে। ফ্র্যাঙ্কও তখন তার পিছু নেওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু কেইন এবার প্লট ডিভাইসের সাহায্যে তাকে সাধারণ মানুষকে টার্গেট বানিয়ে দেয়। সাথে সাথে শত শত লোক একযোগে তার উপরে হামলা করে বসে। ফ্র্যাঙ্কের হাতে পিস্তল থাকা সত্ত্বেও সে কাউকে গুলি করে না, তার বদলে পিস্তলের ম্যাগাজিন খুলে নিয়ে সে সেটা দিয়েই এমন স্টাইলে ফাইট করে যা এর আগে তোমরা হয়তো দেখোনি। মানে কি আর বলবো, এই লেভেলের অদ্ভুত ফাইটিং সিন দুনিয়ার সব ফাইটিং সিনকে হার মানায়। শেষমেশ এই লোকগুলোর হাত থেকে বেঁচে সে একটা গাড়িতে উঠে কেনের পিছু নিতে চায়, কিন্তু তার এমনই ফাটা কপাল যে এই গাড়িটাও স্টার্ট নিচ্ছিল না। তবে হঠাৎ সে তার গাড়ির সামনে একটা প্যাঁচাকে দেখতে পায়, আর এই প্যাঁচায় ছিল স্বয়ং তার বাবা ফ্র্যাঙ্ক ড্রিভেন সিনিয়র।
তোমাদের মনে আছে পুলিশ স্টেশনে প্রার্থনা করার সময় সে তার বাবার কাছে পেঁচা হয়ে আসার জন্য অনুরোধ করেছিল। সো তার বাবা পেঁচার রূপ ধরে আসার পরে সেই পেঁচার পা ধরে শূন্যে ঝুলে সে কেইনের পিছু নেয়। এবার তার কথায় পেঁচা কেইনের হেলমেট বরাবর লক্ষ্য করে মক্ষম ভাবে পটি করে ফেলে। মানে কি আর বলবো, এই মুভিতে যে আরো কত কি বাকি আছে আল্লাহ ভালো জানে। তো এই পটি করার কারণে চোখে কিছু দেখতে না পেরে কেইন একটা ঝর্ণার ভিতরে গিয়ে উল্টে পড়ে। তখন ফ্রাঙ্ক এসে তাকে বলে অনেক হয়েছে, এবার এই পাগলামি থামাও। কিন্তু পাগলা কেইন তার কথা না শুনেই তাকে সরাসরি ফাইট করার চ্যালেঞ্জ দেয়। এবার তারা দুজনে মুখোমুখি হতেই ফ্র্যাঙ্ক তার পেটে কষে এক ঘুষি দেয়, আর এই এক ঘুষি খেয়ে কেইনের ফাইট করার সব ইচ্ছা এক নিমিষেই কেলিয়ে যায়। কিন্তু ফ্রাঙ্ক যখন তাকে অ্যারেস্ট করতে যাবে ঠিক সেই সময় সে বলে ওঠে, তুমি আমাকে ধরতে পারবে না, কারণ আমি এখন আকাশে উড়ে যাব। এই কথা বলে সে তার হাতে পড়া স্পেশাল আর্মের সাহায্যে আকাশে উড়াল দেয়। কিন্তু একই কাণ্ড, মাথার উপরে ল্যাম্পপোস্টে গিয়ে সে সোজাসুজি এক বাড়ি খেয়ে আবার নিচে পড়ে আসে। ফাইনালি ফ্রাঙ্ক এসে তার হাতে হাত করা পড়ায়। অন্যদিকে বেই তো তখন সেখানে এসে প্রথমে ফ্রাঙ্ককে জড়িয়ে ধরে, তারপর সে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে কেইনের দিকে পিস্তল তাক করে। তখন ফ্রাঙ্ক তাকে বলে যে যদি কেউ একবার কাউকে খুন করে তাহলে সেই পথ থেকে সে আর কোনোদিন ফিরে আসতে পারে না, আজীবন এই বোঝাটা তার মাথার উপরে চেপে বসে থাকে। তাই আমাদের ভবিষ্যৎ ও ভালোবাসার কথা ভেবে এই পথ থেকে সরে আসো। এবার তার কথায় বেত অবশেষে পিস্তলটা সরিয়ে নেয়। এরপরে সে কেইনের হাত থেকে সেই ডিভাইসের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে ফেলে, আর সাথে সাথে সব মানুষের মধ্যে থেকে হিংস্রতা চলে যায় এবং একে অপরের প্রতি দয়ালু হয়ে পড়ে। অর্থাৎ এবার মানুষের মধ্যে সমস্ত ভালো গুণাবলীগুলো চলে আসে, আর ফাইনালিও পৃথিবীর শুদ্ধতা আর পবিত্রতার মিশ্রণে সুন্দর হয়ে ওঠে। ঠিক এমনই একটা মুহূর্তের মধ্যে দিয়ে এই অসাধারণ মুভিটা এখানে শেষ হয়। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।